সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের অসংযত বা আনকনফাইন্ড প্রতিক্রিয়া বলতে মূলত এমন এক পর্যায়কে বোঝানো হচ্ছে যেখানে তেহরান আর আগের মতো সংযম, ধৈর্য আর হিসাবি পাল্টা জবাবের মধ্যে নিজেকে আটকে রাখবে না। বহু বছর ধরে ইরান যে স্ট্র্যাটেজিক পেশেন্স নীতি অনুসরণ করেছে তার মূল উদ্দেশ্য ছিল অযথা যুদ্ধ না বাঁধানো এবং নিজেকে কখনোই সরাসরি উত্তেজনার সূচনাকারী হিসেবে না দাঁড় করানো। ইসরায়েল একের পর এক লাল রেখা অতিক্রম করলেও ইরান সচেতনভাবে সীমিত জবাব দিয়েছে, যেন পরিস্থিতি পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে না যায়। 2024 সালে ইরানে ইসরায়েলের সরাসরি হামলার পর কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান শুধুমাত্র সামরিক ও নিরাপত্তা স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। বেসামরিক এলাকা বা ব্যাপক প্রাণহানির পথে তারা যায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও ইরান দুবার সামরিক ঘাঁটিতে হামলা চালালেও ইচ্ছাকৃতভাবে মার্কিন সেনাদের প্রাণহানি এড়াতে চেয়েছে। 2020 সালে আইন আল আসাদ ঘাঁটিতে হামলার সময় ইরানি কমান্ডারদের কথাবার্তায় সেটার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তখনকার চিন্তা ছিল মার্কিন সেনারা রাজনীতিবিদদের সিদ্ধান্তের দায়ে মারা যাবে। এটা নৈতিকভাবে ঠিক নয়, কিন্তু এই সংযত অবস্থানের বিরুদ্ধেই ইরানের ভেতরে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল। বিশেষ করে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর অনেক বিশ্লেষক ও রাজনৈতিক মহল মনে করতে শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেহেতু প্রকাশ্যভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, সেখানে ইরানের অতিরিক্ত নৈতিকতা দেখানোর কোনো মানে নেই। এখন মনে হচ্ছে সেই ধৈর্যের সীমা ইরান ছুঁয়ে ফেলেছে বা হয়তো পেরিয়েও গেছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে গঠিত ডিফেন্স কাউন্সিলের বক্তব্যে বিষয়টি পরিষ্কার। ইরান আর শুধু হামলার পর পাল্টা জবাব দেবে না, বরং স্পষ্ট হুমকি দেখলে আগাম আঘাত হানার সিদ্ধান্তও নিতে পারে। অর্থাৎ আগে মারলে পরে বাঁচা নীতির দিকেই ঝুঁকছে তেহরান। এর সঙ্গে যুক্ত হয়েছে আলী লারিজানির সরাসরি হুঁশিয়ারি, ভবিষ্যতে মার্কিন আগ্রাসনের জবাবে প্রথমেই মার্কিন সেনাদের প্রাণহানি ঘটতে পারে। ইরানি বিশ্লেষকদের মতে এবার চাপ তৈরির মূল কৌশল হবে যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কা সৃষ্টি করা। মার্কিন সেনা নিহত হলে ট্রাম্প প্রশাসনের ওপর ঘরোয়া চাপ বাড়বে, এমনকি প্রেসিডেন্সিও ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, মূল্যস্ফীতি বাড়বে, আর সেই চাপ শেষ পর্যন্ত ওয়াশিংটনকে আগ্রাসী নীতি থেকে সরে আসতে বাধ্য করতে পারে। যুক্তরাষ্ট্র বলেছে গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহারের বিকল্প সবসময় বিবেচনায় আছে। এমন বক্তব্য ইউরোপ ও কানাডার নেতাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে। হোয়াইট হাউস মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণকে জাতীয় নিরাপত্তার অধিকার হিসেবে দেখছেন এবং আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের প্রতিরোধে এটি জরুরি বলে মনে করছেন। বিবৃতিতে বলা হয়, লক্ষ্য অর্জনে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে এবং কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের কাছে সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতাও একটি বিকল্প। ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড দখলের যে কোনো চেষ্টা ন্যাটো জোটে বড় ধাক্কা দেবে এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের দূরত্ব আরও বাড়াবে। তবু বিরোধিতা ট্রাম্পকে নিরস্ত করেনি। 2019 সালে প্রথম মেয়াদে শুরু হওয়া তার আগ্রহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অভিযানে আটক করার ঘটনার পর নতুন করে জোরালো হয়েছে। ট্রাম্প দাবি করেছেন পশ্চিম গোলার্ধে আমেরিকান আধিপত্য অটুট থাকবে এবং গ্রিনল্যান্ড রুশ ও চীনা জাহাজে ঢেকে গেছে। ডেনমার্ক নাকি সুরক্ষা দিতে অক্ষম, অথচ মাত্র 57,000 জনসংখ্যার এই দ্বীপ বারবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস রয়েছে, যা ক্ষেপণাস্ত্র সতর্কতা ও প্রতিরক্ষায় ব্যবহৃত হয়। ইউরোপীয় ঐক্য দেখিয়ে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ বিবৃতিতে বলেছে, গ্রিনল্যান্ড তার জনগণের এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সমর্থন জানিয়েছেন। নর্ডিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্ক করে বলেন, ন্যাটোর সদস্যকে হুমকি দিলে জোটের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন সম্মানজনক সংলাপের আহ্বান জানান। ডেনমার্ক ট্রাম্পের অভিযোগ নাকচ করে বলে, দ্বীপটি চীনা বিনিয়োগ বা যুদ্ধজাহাজে ভরা নয় এবং যুক্তরাষ্ট্র চাইলে বিনিয়োগ বাড়াতে পারে। এদিকে ট্রাম্প নিযুক্ত বিশেষ দূত জেফ ল্যান্ড্রি ইউরোপীয়দের সঙ্গে নয়, সরাসরি গ্রিনল্যান্ডবাসীর সঙ্গে কথা বলতে চান।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসকে জানান, লক্ষ্য যুদ্ধ নয়, ডেনমার্ককে আলোচনায় চাপ দেয়া। তবে হোয়াইট হাউসের স্টিফেন মিলার শক্তি ও ক্ষমতার বিশ্বাসের কথা বলে সার্বভৌমত্বের উদ্বেগ উড়িয়ে দেন। কংগ্রেসের কিছু রিপাবলিকানও আপত্তি জানিয়ে বলেন, ডেনমার্কের সার্বভৌমত্ব সম্মান করা যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা। বিশ্লেষকদের মতে, জোর করে গ্রিনল্যান্ড নেওয়া হলে যুদ্ধোত্তর আন্তর্জাতিক নীতির ভিত্তি ভেঙে পড়বে এবং মাইট ইজ রাইট যুগে ফিরে যাওয়ার ইঙ্গিত দেবে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক অপসারণ শুধু লাতিন আমেরিকার রাজনীতিতেই নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও গভীর অভিঘাত সৃষ্টি করেছে। এই ঘটনা মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে সার্বভৌম রাষ্ট্রের নেতৃত্বকে সরাসরি সামরিক অভিযানের মাধ্যমে তুলে নেওয়াকে বৈধ কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ইরানের ওপর, কারণ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এখন নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, মাদুরো অপহরণ একটি স্পষ্ট বার্তা বহন করে, ট্রাম্প প্রশাসন কূটনীতি, নিষেধাজ্ঞা বা চাপের রাজনীতিতে আটকে নেই। প্রয়োজনে তারা সরাসরি রেজিম ডিক্যাপিটেশনের পথে হাঁটতে প্রস্তুত। ইসরায়েলি রাজনীতিক ইয়াইর লাপিদের মন্তব্য এই মনোভাবকে আরও পরিষ্কার করেছে। এটি ইরানের জন্য একটি সতর্ক সংকেত যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে তেহরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানাতে পারে। ইরানের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত কয়েক বছর ধরে তেহরান স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতি অনুসরণ করলেও ভেনেজুয়েলার ঘটনা সেই নীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। যদি যুক্তরাষ্ট্র সত্যি সামরিক শক্তির মাধ্যমে সরকার উৎখাতকে গ্রহণযোগ্য কৌশল বানায়, তবে ইরান নেতৃত্বের কাছে পারমাণবিক বা শক্তিশালী সামরিক প্রতিরোধ গড়ে তোলার যুক্তি আরও জোরালো হবে। এতে সংঘাতের আশঙ্কা বাড়বে এবং ভুল হিসাবের সুযোগ তৈরি হবে। কূটনৈতিক দিক থেকেও পরিস্থিতি গভীর সংকটে পড়েছে। নেগার মোর্তাজাভির বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের অবস্থান এমন যে ইরানের কাছে আলোচনার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া কিছুই মেনে নেওয়া হবে না। এই বার্তা তেহরানের জন্য অগ্রহণযোগ্য, ফলে আলোচনার দরজা কার্যত বন্ধ। আর সেই শূন্যতা পূরণ করছে সামরিক হুমকি ও পাল্টা হুমকি। ভেনেজুয়েলা ও ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক এই প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ। মাদুরো সরকার ইরানের জন্য শুধু রাজনৈতিক মিত্রই নয়, বরং নিষেধাজ্ঞা মোকাবেলায় একটি অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার ছিল। সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং লেবাননে হিজবুল্লাহ দুর্বলতার পর ইরানের মিত্র বলয় আরও সংকুচিত হচ্ছে। মাদুরো অপসারণ সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, যা তেহরানকে আরও আক্রমণাত্মক অবস্থানে ঠেলে দেবে। তবে বাস্তবতা হলো, ভেনেজুয়েলায় মাদুরো অপসারণ করলেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হবে না। দেশটি একবার আঘাত করে বেরিয়ে যাওয়ার জায়গা নয়। তেল সম্পদ, রাজনৈতিক অস্থিরতা ও জনসমর্থনের প্রশ্ন যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী জটিলতায় ফেলতে পারে। এই ব্যস্ততা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার সক্ষমতা কমাতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সবশেষে তেলের ভূ রাজনীতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণে আনতে পারলে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে হরমুজ প্রণালীর ঝুঁকি কিছুটা সামাল দেওয়া যেতে পারে, এমন ধারণা ওয়াশিংটনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু বাস্তবে এই পরিকল্পনা সফল হবে কিনা তা অনিশ্চিত। নিশ্চিত বিষয় একটাই, মাদুরো অপহরণ বিশ্ব ব্যবস্থায় শক্তির ব্যবহারের সীমারেখা আরও ঝাপসা করেছে এবং ইরানকে ঘিরে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা বাস্তব করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে। এই তেলগুলো আগে থেকেই মজুদ ছিল, কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করতে পারছিল না। ট্রাম্প বলেন, এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন, যাতে তা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের স্বার্থে ব্যবহার করা যায়। তিনি আরও জানান, জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে তিনি নির্দেশ দিয়েছেন পরিকল্পনাটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করতে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী তেলগুলো স্টোরেজ জাহাজে করে সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে আনা হবে। এই ঘোষণার পেছনে রয়েছে ট্রাম্পের আগের বক্তব্য, যেখানে তিনি বলেছিলেন ভেনেজুয়েলার তেল সম্পদ ফিরিয়ে আনা হবে এবং দেশটির ভেঙে পড়া জ্বালানি খাত পুনর্গঠন করা হবে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণ করার ঘটনার পর এই বক্তব্য আরও জোরালো হয়। ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চুরি করা হয়েছিল। যদিও আন্তর্জাতিক আইনে যুক্তরাষ্ট্রের এমন কোনো মালিকানা দাবি নেই, তবে সত্যি হলো সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ তেল খাত জাতীয়করণের সময় কিছু মার্কিন কোম্পানির সম্পত্তি দখল করেছিলেন। মার্কিন তেল কোম্পানি শেভরন, এক্সন মোবিল ও কনোকোফিলিপস এখনও সরাসরি ট্রাম্পের পরিকল্পনা নিয়ে মন্তব্য করেনি। তবে মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী এসব কোম্পানির প্রতিনিধিরা ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন।
বিশ্ব তেলের বাজারের দিক থেকে দেখলে ৫ কোটি ব্যারেল তেল খুব বড় কোনো যোগান নয়। বিশ্বে দৈনিক তেল ব্যবহার ১০ কোটির বেশি ব্যারেল, আর যুক্তরাষ্ট্র একাই দিনে প্রায় ১,৪০,০০,০০০ ব্যারেল তেল উৎপাদন করে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ৩ থেকে ৫ কোটি ব্যারেল বললেও এটি কত সময়ের মধ্যে সরবরাহ হবে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১ মাস হলে এটি ভেনেজুয়েলার প্রায় পুরো উৎপাদনের সমান, কিন্তু ১ বছর হলে প্রভাব খুবই সীমিত। আরেকটি বিতর্কের বিষয় হলো তেল বিক্রির অর্থ কে কিভাবে ব্যবহার করবে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন উদাহরণ খুব কমই আছে যেখানে অন্য দেশের তেল বিক্রির অর্থ মার্কিন প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করবেন। ভেনেজুয়েলার তেল উৎপাদন ১৯৯০-এর দশকে দিনে ৩০ লাখ ব্যারেলের বেশি ছিল। সেই পর্যায়ে ফিরতে হলে প্রায় $১১০ বিলিয়ন বিনিয়োগ ও বহু বছরের কাজ প্রয়োজন। বর্তমানে শেভরনই একমাত্র বড় মার্কিন কোম্পানি যারা ভেনেজুয়েলায় দিনে প্রায় ১.৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। এত বড় ঝুঁকি ও অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকেই সন্দেহ করছেন মার্কিন কোম্পানিগুলো আদৌ বড় বিনিয়োগে যাবে কিনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বিশেষ বাহিনীর মাধ্যমে অপহরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন পরিষদের সদস্য রাষ্ট্রগুলো, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও রয়েছেন। সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত জরুরি বৈঠকে বহু দেশ সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের জন্য ভয়ঙ্কর নজির তৈরি করতে পারে। বৈঠকের সময় মাদুরো দম্পতির যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মাদক পাচার সংক্রান্ত মামলায় হাজির হওয়ার কথা ছিল। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা এই ঘটনাকে কোনো আইনি ভিত্তিহীন অবৈধ সশস্ত্র আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কিউবা, কলম্বিয়া এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন। কিউবার রাষ্ট্রদূত অ্যারনেস্তো সোবেরন গুজমান বলেন, যুক্তরাষ্ট্র নিজের সীমার বাইরেও নিজস্ব বিচারিক এখতিয়ার না থাকা সত্ত্বেও আইন প্রয়োগ করছে এবং সম্পদ দখল করছে, যার নেতিবাচক প্রভাব কিউবার ওপরও পড়ছে। রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র নিজেকে এমন এক সর্বোচ্চ বিচারক হিসেবে দাঁড় করাতে পারে না যে ইচ্ছামতো দেশ আক্রমণ করবে এবং শাস্তি কার্যকর করবে। চমকপ্রদভাবে সমালোচকদের তালিকায় ছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র মেক্সিকো ও ডেনমার্ক। মেক্সিকোর রাষ্ট্রদূত ভিক্টর ভাসকনসেলোস বলেন, দ্বৈত মানদণ্ড ছাড়া যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও আন্তর্জাতিক আইন প্রযোজ্য হওয়া উচিত এবং জনগণের ভাগ্য নির্ধারণ করবে সেই দেশের জনগণই। ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কোস লাসেন জোর দিয়ে বলেন, বল প্রয়োগ বা হুমকির মাধ্যমে ভেনেজুয়েলার রাজনৈতিক ফলাফল প্রভাবিত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সীমান্তের অখণ্ডতা আলোচনার বিষয় হতে পারে না। ফ্রান্সও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে জানায়, এই সামরিক অভিযান শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি ও বল প্রয়োগ না করার নীতির বিরুদ্ধে। অন্যদিকে যুক্তরাজ্য ও লাটভিয়া মাদুরোর শাসনামলের দমন-পীড়ন, দুর্নীতি ও সংগঠিত অপরাধের বিষয়টি তুলে ধরে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালস অবশ্য ঘটনাটিকে অভিযুক্ত পলাতকদের বিরুদ্ধে পরিচালিত একটি সার্জিক্যাল আইন প্রয়োগমূলক অভিযান হিসেবে বর্ণনা করেন এবং হোয়াইট হাউস এটিকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।